শনিবার তারেক রহমানের ভারত সফর প্রায় চূড়ান্ত হওয়ার ইঙ্গিত মিলেছিল। রবিবারই ঢাকা জানিয়ে দিল ভারতকে আগে অনুকূল পরিবেশ তৈরি করতে হবে, আর সেই পরিবেশ তৈরির অন্যতম শর্ত হিসেবে সামনে এসেছে শেখ হাসিনা সহ বাংলাদেশে পলাতক অভিযুক্তদের প্রত্যর্পণের দাবি। ফলে হাসিনার প্রত্যর্পণ এবং তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর দুটি বিষয়ই এখন একে অপরের সঙ্গে জড়িয়ে গিয়ে ভারত বাংলাদেশ কূটনীতিতে নতুন সমীকরণের জন্ম দিয়েছে। এই পরিস্থিতিতে হাসিনার প্রত্যর্পণ নিয়ে নয়াদিল্লি কি অবস্থান নেবে? শেখ হাসিনাকে ফেরানো নিয়ে ভারতের চরম হুঁশিয়ারি, তারেকের দিল্লি সফরকে বাতিল। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে তারেক রহমানের দিল্লি সফরটা বাতিল হয়ে গেল। ঢাকা এক প্রকার একগুঁয়ে ভাব নিয়ে আছে। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের এই কর্মকাণ্ড দেখে পিপিলিকার পাখা গুজিয়েছে বলেই মনে হচ্ছিল। ভারতে তিনি আসবেন কি আসবেন না সে অনেক পরের প্রশ্ন, কিন্তু তিনি প্রথম অবস্থায় ভারতের উপর দুটি শর্ত চাপিয়ে দেন। তিনি বলেন যদি ভারত এই দুটো শর্তে রাজি হয় তাহলেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে আসবেন। রাজনৈতিক সমীকরণের সমাধান খুঁজতে শেখ হাসিনার ফাইনাল খেলা শুরু। কয় দিক থেকে খেলছেন তিনি, এবং তৃতীয়ত আগামী 41 দিনে কি কি ঘটতে পারে কিংবা কি কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে। প্রথমে থাকা ভিডিও ক্লিপগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়ের দিকে ইঙ্গিত করছে। তাই আজকের ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের রাজনৈতিক ভিডিওগুলো দেখতে পছন্দ করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অল করে দিবেন। চলুন দর্শক, কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। তিনি কেন ফাইনাল খেলা শুরু করেছেন? বাংলাদেশের মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা, যার তুলনা কেবলই তিনি, যার সুনাম রয়েছে বিশ্বব্যাপী। তাই তো তার 5 আগস্টের বক্তব্যটি দেখেছেন বিশ্বের প্রায় 55 কোটি মানুষ। গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 5 বারের বৈধ প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নের মহানায়ক, ডিজিটাল বাংলাদেশের একমাত্র রূপকার হচ্ছেন শেখ হাসিনা। ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানেন 2024 সালের 5 আগস্ট দেশি বিদেশি ষড়যন্ত্র এবং সেনাবাহিনীর একাংশের সহযোগিতায় শেখ হাসিনাকে অপসারণ করে জোর করে রাষ্ট্র ক্ষমতা কেড়ে নিয়ে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হয়ে যান বিশ্ব বাটপার, জঙ্গি সম্রাট, পাকিস্তানের প্রেতাত্মা, অশান্তির মহানায়ক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বিশ্ব টাউট ক্ষমতায় বসে বাংলাদেশের কি হাল করেছেন আপনারা তা সকলেই জানেন। অন্যদিকে সেনাবাহিনীর আরেক অংশ শেখ হাসিনা জীবন বাঁচাতে তাকে রেখে আসেন ভারতে। সেই থেকে তিনি ভারতেই আছেন। রাষ্ট্র ক্ষমতায় বসে বাটপার ইউনূস দেশের কি হাল করেছেন আপনারা তা সকলেই অবগত রয়েছেন। তিনি কেবল বাংলাদেশের অর্থনীতিকেই ধ্বংস করে ক্ষান্ত হননি, তিনি ধ্বংস করেছেন ছেলে মেয়েদের লেখাপড়া, সভ্যতা, ভদ্রতা, ভবিষ্যৎ। তিনি ধ্বংস করেছেন ব্যাংকিং ব্যবস্থা। ফলে মানুষ ব্যাংকে টাকা রাখতে ভয় পেয়ে ব্যাংকের উপর আস্থা হারিয়েছেন, তাই ব্যাংকগুলোতে টাকা নেই। তিনি ধ্বংস করেছেন শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ। ফলে মানুষ আইনের প্রতি শ্রদ্ধা হারিয়ে নিজের হাতে আইন তুলে নিচ্ছেন। সমাজে বেড়েছে চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, ধর্ষণ সহ সকল অপরাধ। তিনি কেবল দেশটাকে ধ্বংস করেই থেমে থাকেননি, তিনি জামাত, বিএনপি কিংবা তারেক রহমানকে সঙ্গে নিয়ে 135টি শর্তে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছেন আমেরিকার কাছে। তাই তো আমেরিকা তাদের স্বাধীনতা দিবস পালন করার দুঃসাহস দেখিয়েছেন আমাদের সংসদ ভবন চত্বরে। ডক্টর ইউনূস গণতন্ত্রকে ধ্বংস করে আওয়ামী লীগকে বাদ দিয়ে 12 ফেব্রুয়ারি একটি প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে তার এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে ক্ষমতা হস্তান্তর করেছেন তারেক রহমানের কাছে। তারেক রহমান ক্ষমতায় বসে ডক্টর ইউনূসের দেখানো পথেই হাঁটছেন। বাদ যাচ্ছে না একটি দাড়ি, একটি কমা কিংবা একটি সেমিকোলনও। ডক্টর ইউনূস যা যা করে গেছেন তারেক রহমান ঠিক তাই তাই করে যাচ্ছেন। ফলে দেশের অর্থনীতি আরও ধ্বংস হচ্ছে, বেকারত্বের মাত্রা তীব্র থেকে তীব্র আকার ধারণ করছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে, দেশ বিক্রির ফলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিলীন হওয়ার পথে। এমত অবস্থায় দেশের মানুষকে বিপদমুক্ত করতে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে, এক কথায় বলতে গেলে দেশ ও দেশের মানুষকে বাঁচাতে রাজনৈতিক খেলার ফাইনাল ম্যাচ শুরু করেছেন দক্ষ, অভিজ্ঞ এবং ঝানু পলিটিশিয়ান বঙ্গবন্ধুর রক্ত শেখ হাসিনা। এবার আমরা জানার চেষ্টা করব শেখ হাসিনার ফাইনাল খেলায় আগামী 41 দিনে দেশে কি কি ঘটতে পারে কিংবা কি কি ঘটতে যাচ্ছে। আসছি সে কথায়, তার আগে দেখে আসি কয় দিক থেকে খেলছেন শেখ হাসিনা। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে দক্ষ, অভিজ্ঞ এবং ঝানু পলিটিশিয়ান হচ্ছেন শেখ হাসিনা, যিনি সরকার প্রধান হিসেবে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন 20 বছরেরও অধিক সময় ধরে। সরকার প্রধান থাকার কারণে
তার অভিজ্ঞতার ভান্ডার যেমনি সমৃদ্ধ, তেমনি পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রের বিভিন্ন রাজনৈতিক দল কিংবা সরকার প্রধানদের সাথে রয়েছে তার ব্যাপক পরিচিতি এবং সুসম্পর্ক। শেখ হাসিনাকে বলা হয় ক্রাইসিস ম্যানেজার। তিনি নিজের এবং রাষ্ট্রের বড় বড় ক্রাইসিসকে শক্ত হাতে হ্যান্ডেল করে বারবার সফল হয়েছেন। কাজেই তিনি ভালো করে জানেন কখন, কোথায়, কি করতে হয়। তিনি ভারতীয় প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন 2026 সালের মধ্যেই তিনি দেশে ফিরবেন। বিখ্যাত গণমাধ্যম রয়টার্সকে দেওয়া আরেকটি সাক্ষাৎকারে বলেছিলেন তিনি ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরবেন। 5 আগস্ট দিল্লির সাংবাদিক সম্মেলনে বলেছেন তিনি ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরবেন। তার মানে এখনো 5 মাস বাকি। তিনি কি আসলে ডিসেম্বরে দেশে ফিরবেন? একদমই নয়। তাহলে তিনি কবে দেশে ফিরবেন? আসছে সে কথায়, একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। 2024 সালের 5 আগস্টের পর থেকেই তিনি রাজনৈতিক খেলা শুরু করেছেন। এখন তিনি ফাইনাল ম্যাচ খেলবেন। উদ্দেশ্য ম্যাচ জেতা, এবং জিততেই হবে তাকে, কারণ তার জেতার উপর নির্ভর করছে বাংলাদেশ এবং দেশের মানুষের উজ্জ্বল ভবিষ্যৎ। ম্যাচ জেতার লক্ষ্যে শেখ হাসিনা বেশ কয়েকটি দিক থেকে খেলাটি শুরু করেছেন। প্রথমত, নেতাকর্মীদেরকে প্রস্তুত করা। কিভাবে? আপনারা জানেন 5 আগস্টের পর আওয়ামী লীগের শীর্ষ থেকে তৃণমূলের সকল নেতৃবৃন্দ ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিলেন। কারোর সাথে কারো যোগাযোগ ছিল না। কিন্তু শেখ হাসিনা নিজ দায়িত্বে শীর্ষ থেকে তৃণমূলের সকল নেতৃবৃন্দকে একত্রিত করতে সক্ষম হয়েছেন। আর এদের সংখ্যা প্রায় 1,72,00,000, যারা এই মুহূর্তে শেখ হাসিনার নেতৃত্বে এক এবং ঐক্যবদ্ধ। দ্বিতীয়ত, বাংলাদেশের প্রায় 90% মানুষকে শেখ হাসিনার পক্ষে আনা। কিভাবে? শেখ হাসিনার রাজনৈতিক কৌশলের কারণে দেশের প্রায় 90% মানুষ বলছেন আমরা আগেই ভালো ছিলাম, শেখ হাসিনার আমলেই দেশে শান্তি ছিল। তিনি কি কৌশলে খেলাটি শুরু করেছিলেন? সূত্র বলছে 3টি কৌশলে জনগণের মনে স্থান করে নিয়েছেন শেখ হাসিনা। 1 নম্বর কৌশলটি হলো 2024-এর 5 আগস্টের পর থেকে এ পর্যন্ত কোনো কঠোর কর্মসূচি না দেওয়া, যাতে রক্তপাত হয়, মানুষের প্রাণহানি ঘটে, সম্পদ বিনষ্ট হয়, এমন কোনো কর্মসূচি তিনি এই 2 বছরে দেননি। দ্বিতীয়ত, 5 আগস্টের আগে মানুষ ভাবত ডক্টর ইউনূস একজন শিক্ষিত নোবেল বিজয়ী মানুষ, কাজেই তিনি যদি ক্ষমতায় আসেন তাহলে দেশের অনেক ভালো হবে। কিন্তু না, কয়লা ধুলে ময়লা যায় না। মানুষ হারে হারে টের পেয়েছেন জঙ্গি সম্রাট ডক্টর ইউনূসের 18 মাসের শাসনামলে। মানুষ পুরোপুরি বুঝে গিয়েছেন ছাগল দিয়ে অন্তত হাল চাষ করা যায় না। কাজেই শেখ হাসিনাই একমাত্র যোগ্য রাষ্ট্রনায়ক। বাংলাদেশকে নেতৃত্ব দিতে হলে শেখ হাসিনার বিকল্প আর কেউ নেই, যেটি তিনি দেশবাসীকে বোঝাতে সক্ষম হয়েছেন। 3 নম্বর, শেখ হাসিনার রাজনৈতিক কৌশলের কারণে তারেক রহমান ক্ষমতায় বসেছেন। শেখ হাসিনার মূল উদ্দেশ্য ছিল তারেক রহমানের যোগ্যতাকে মানুষের সামনে তুলে ধরা। শেখ হাসিনা এতে শতভাগ সফল হয়েছেন, কারণ তারেক রহমানের প্রতি মানুষের একটা আগ্রহ ছিল। কিন্তু গত 5 মাসে তিনি তার যোগ্যতার স্বাক্ষর রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। তিনি ডক্টর ইউনূসের দেখানো পথেই হাঁটছেন। কাজেই মানুষ তুলনা করতে শুরু করেছেন ডক্টর ইউনূস কিংবা তারেক রহমানের সাথে শেখ হাসিনার গত 15 বছরের শাসনামল, যেখানে তারা শেখ হাসিনার পক্ষে আওয়াজ তুলছেন, বলছেন এদেশের জন্য শেখ হাসিনাই একমাত্র যোগ্য। তৃতীয়ত, নেতাকর্মীদেরকে আরও শক্তিশালী এবং ঐক্যবদ্ধ করার লক্ষ্যে প্রধান প্রতিটি কমিটি নেতৃবৃন্দের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেছেন শেখ হাসিনা। আর এটি হচ্ছে আন্দোলন সংগ্রামের পূর্ব প্রস্তুতি, যে প্রস্তুতিতে তিনি শতভাগ সফল হয়েছেন। কিভাবে? 24শে জুন তিনি মিটিং করেছেন ছাত্রলীগের সঙ্গে, 25শে জুন তিনি মিটিং করেছেন স্বেচ্ছাসেবক লীগের সঙ্গে, 26শে জুন তিনি মিটিং করেছেন যুবলীগের সঙ্গে, 27শে জুন তিনি মিটিং করেছেন কৃষক লীগের সঙ্গে, 28শে জুন তিনি মিটিং করেছেন শ্রমিক লীগের সঙ্গে, 29শে জুন তিনি মিটিং করেছেন যুব মহিলা লীগের সঙ্গে, এবং 30শে জুন তিনি মিটিং করেছেন মহিলা আওয়ামী লীগের সঙ্গে। এবার বুঝে নিন তিনি এই মুহূর্তে দলকে কতটা শক্তিশালী এবং ঐক্যবদ্ধ করে গড়ে তুলেছেন। 4র্থ নম্বর, আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্বসেরা নেতাদের তালিকায় বহু আগেই পৌঁছে গিয়েছেন শেখ হাসিনা। কাজেই তিনি উঁচুমানের একজন বিশ্ব খেলোয়াড়। তিনি রাজনৈতিক অঙ্গনে খেলছেন এবং খেলে যাচ্ছেন চীন, ভারত, রাশিয়া, ফ্রান্স এবং আমেরিকা সহ বিশ্বের অসংখ্য প্রভাবশালী রাষ্ট্রপ্রধানদের সঙ্গে। কাজেই তার জ্ঞান, বুদ্ধি এবং অভিজ্ঞতার ঝুড়ি কানায় কানায় পূর্ণ। শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে একের পর এক সাক্ষাৎকার দিয়ে 2024 সালের জুলাই আগস্টে তার সাথে ঘটে যাওয়া দেশি বিদেশি সকল ষড়যন্ত্র এবং ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইন ষড়যন্ত্রের মাধ্যমে মানুষ হত্যা করে সেনাবাহিনীর একাংশের সহযোগিতায় তার কাছ থেকে রাষ্ট্র ক্ষমতা কেড়ে নিয়ে গণতন্ত্র হত্যা করা সহ বাংলাদেশ এবং দেশের সকল প্রতিষ্ঠানকে এক এক করে ধ্বংস করার বিস্তারিত তথ্য তুলে ধরেন। এবং সেই সাক্ষাৎকারগুলো রয়টার্স,
দ্য ইকোনমিক টাইমস, দ্য টাইমস অফ ইন্ডিয়া, বিবিসি এবং ওয়াশিংটন পোস্ট সহ বিশ্বের প্রভাবশালী 200-র অধিক গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়। এরপর দেশে ফিরে আসার দিন তারিখ ঘোষণা দিয়ে আরেকটি সাক্ষাৎকার দেন রয়টার্সকে দেওয়া সেই সাক্ষাৎকার এবং দিল্লিতে গত 5 আগস্ট প্রেস কনফারেন্সে দেওয়া বক্তব্য এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর বিশ্বের প্রভাবশালী শত শত গণমাধ্যমে প্রচারিত হয়েছে। ফলে যে সমস্ত বিশ্ব নেতারা কিংবা সরকার প্রধানগণ শেখ হাসিনাকে ভালোবাসেন, পছন্দ করেন, সম্মান করেন, তারা সকলেই শেখ হাসিনার সাথে ঘটে যাওয়ার সমস্ত ঘটনা জেনে যান এবং যে কোনো প্রয়োজনে তারা শেখ হাসিনার পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সূত্র বলছে, শেখ হাসিনার পাশে শক্তিশালী অবস্থান নিয়েছে ভারত, রাশিয়া, জার্মানি, যুক্তরাজ্য, ইটালি, ফ্রান্স, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং চীন সহ অসংখ্য প্রভাবশালী রাষ্ট্র। কাজেই স্ট্রাইকারের ভূমিকায় রয়েছেন শেখ হাসিনা। গোল দিতে পারেন যে কোনো মুহূর্তে, তাই তো তিনি দেশে আসার দিন তারিখ ঘোষণা করেছেন। এবার ফিরে আসি টপিক্সের তৃতীয় প্রশ্নে। প্রশ্নটি ছিল, শেখ হাসিনার ফাইনাল খেলায় আগামী 41 দিনে কি কি ঘটতে পারে কিংবা কি কি ঘটতে যাচ্ছে। ডিয়ার ভিউয়ার্স, আগামী 41 দিন বাংলাদেশের জন্য একটি কঠিন সময়। সূত্র বলছে, এ সময় ঘটতে পারে কিংবা ঘটতে যাচ্ছে 3টি ঘটনা, যেটি মূলত শেখ হাসিনার খেলারই অংশ। আসছে সে কথায়, তার আগে আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশের সংবিধান যেহেতু বহাল আছে এবং শেখ হাসিনা পদত্যাগ করেছেন তার কোনো দালিলিক প্রমাণ নাই, ঠিক তো? অন্যদিকে 2024 সালের 5 আগস্ট থেকে এখনো পর্যন্ত ভারত সরকার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর প্রোটোকল দিয়ে কেন রেখেছেন? বাংলাদেশে তো পরপর 2টি সরকার এসেছে। ডিয়ার ভিউয়ার্স, 2 কত হয়, 4 নাকি 6? মেলাতে থাকুন, এ প্রসঙ্গে আসছি একটু পরে। তার আগে দেখে আসি আগামী 41 দিনে কোন 3টি ঘটনা ঘটতে পারে কিংবা ঘটতে যাচ্ছে বাংলাদেশে। 3টি ঘটনার প্রথম ঘটনাটি হচ্ছে আন্তর্জাতিক ঘটনা। আপনারা জানেন, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অবস্থান এমন একটি জায়গায় যেটির চাহিদা যেমনি রয়েছে ভারতের, তেমনি রয়েছে পাকিস্তান, চীন, রাশিয়া কিংবা আমেরিকার। তাই জিওপলিটিক্স এখানে বিদ্যমান। অঙ্কটি বেশ জটিল এবং সেই জটিল অঙ্কের সমাধান একমাত্র শেখ হাসিনার হাতে। কাজেই তিনি জানেন কখন কোথায় কি করতে হয়। শেখ হাসিনা এতদিন পরাশক্তিগুলোকে রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে মোকাবেলা করে বাংলাদেশের সীমানাকে অক্ষুণ্ণ রেখেছেন, কিন্তু এখন তার অবর্তমানে বাংলাদেশের ভূখণ্ডে শত্রুপক্ষের আনাগোনা বেড়েছে। হারাতে বসেছি লাখো শহীদের রক্তে কেনা স্বাধীনতা এবং আমাদের অস্তিত্বের ঠিকানা বাংলাদেশের ভূখণ্ডকে। পাকিস্তান চাচ্ছে পূর্ব পাকিস্তান ফিরে পেতে, চীন চাচ্ছে বাংলাদেশের ভূখণ্ডে করিডর, আমেরিকাও চাচ্ছে করিডর। এবং মজার ব্যাপার হচ্ছে, আমেরিকা এবং চীনকে করিডর দিতে সম্মত হয়েছেন তারেক রহমান। কেউ চাচ্ছেন রংপুর বিভাগ, কেউ চাচ্ছেন চট্টগ্রাম বিভাগ, আবার কেউ চাচ্ছেন সেন্ট মার্টিন সহ বাংলাদেশের পূর্বাঞ্চল। কিন্তু না, কাউকে কিছুই নিতে দেবেন না শেখ হাসিনা। সেভাবেই খেলছেন তিনি। তার কূটনৈতিক প্রজ্ঞার ভাণ্ডার অনেক সমৃদ্ধ। তিনি জানেন কখন কোথায় কিভাবে খেলতে হয়। সূত্র বলছে, বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে গেছেন শেখ হাসিনা। নির্ভরশীল আরেকটি সূত্র বলছে, তিনি 2টি ওয়েতে আগাচ্ছেন। একটি হচ্ছে আন্তর্জাতিক আইন মেনে এগিয়ে যাওয়া এবং অপরটি হচ্ছে আইনের পথে সকল বাধাকে পরাজিত করে অধিকার আদায় করা। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই শেখ হাসিনাকে ফেরানো নিয়ে ভারতের চরম হুঁশিয়ারি, তারেকের দিল্লি সফরকে বাতিল। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে তারেক রহমানের দিল্লি সফরটা বাতিল হয়ে গেল। ঢাকা এক প্রকার একগুঁয়ে ভাব নিয়ে আছে। আসলে 1 পা এগুচ্ছে 2 পা পিছুচ্ছে, এইভাবে সমীকরণটা ঘটছে। আসলে একটি গোষ্ঠী চাইছে না যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা স্বাভাবিক হোক। এখানে একটা অস্থিতিশীল পরিবেশ জিয়ে রাখবার জন্য এবং এখানে ভারত বিরোধী একটা রাজনীতি আছে, সেই রাজনীতিটাকে জীবিত রাখবার জন্য তারেক রহমানের ভারত সফর নিয়ে একটি পক্ষ নাটক করছে, আর এই নাটকে তারেক রহমান বা সরকার পা দিচ্ছে। ঢাকা ও দিল্লির মধ্যকার সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েন এবার এক অভূতপূর্ব মোড় নিয়েছে। শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার বিএনপি সরকারের জোরালো দাবি আর তার বিপরীতে ভারতের স্পষ্ট কূটনৈতিক অবস্থান, সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার রাজনীতির তাপমাত্রা এখন তুঙ্গে। এর মধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে তৈরি হয়েছে তীব্র ধোঁয়াশা। তিনি কি আদৌ দিল্লি যাচ্ছেন, নাকি জটিল এই সমীকরণে ঢাকার পদক্ষেপে
থামতে চলেছে দ্বিপাক্ষিক সম্পর্কের চাকা। দীর্ঘ নীরবতা ভেঙে এবার এই দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তার একটিমাত্র মন্তব্যে এখন তোলপাড় দুই দেশের রাজনৈতিক মহল। গতকাল নয়াদিল্লিতে আয়োজিত একটি উচ্চ পর্যায়ের আলোচনা সভায় ভারত বাংলাদেশ সম্পর্ক এবং শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি নিয়ে সরাসরি প্রশ্ন করা হয় ভারতীয় বিদেশমন্ত্রীকে। বিএনপি সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বারবার যে চাপ সৃষ্টি করা হচ্ছে সে বিষয়ে দিল্লির দৃষ্টিভঙ্গি ঠিক কি? জয়শঙ্কর অবশ্য কোনো সরাসরি মন্তব্য বা তর্কে জড়াননি, তবে অত্যন্ত কূটনৈতিক ও তাৎপর্যপূর্ণ ভাষায় একটি চরম বার্তা দিয়েছেন। জয়শঙ্কর স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে হলে পারস্পরিক স্বার্থ রক্ষার পরীক্ষায় পাশ করতে হয়। তিনি স্পষ্ট ব্যাখ্যা করে বলেন, প্রতিবেশীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে কি আলোচনা হচ্ছে তা নিয়ে প্রকাশ্যে মন্তব্য করা সমীচীন নয়। তবে এমন একটি পরিবেশ তৈরি হওয়া প্রয়োজন যা দুই দেশের জন্যই সমানভাবে ফলপ্রসূ হবে। ভারতীয় বিদেশমন্ত্রীর এই মন্তব্যকে আন্তর্জাতিক বিশ্লেষকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন। নিজের কূটনৈতিক অবস্থান ব্যাখ্যা দিতে গিয়ে জয়শঙ্কর আরো বলেন, আমি অত্যন্ত বাস্তববাদী। আমাদের প্রতিবেশীরা শুধুই ভারতের স্বার্থ রক্ষা করে কাজ করবে এমনটা আমি কখনোই আশা করি না। ঠিক তেমনি আমরা যেমন তাদের যুক্তিসঙ্গত স্বার্থকে স্বীকৃতি ও সম্মান দেব, আমরাও প্রত্যাশা করব তারা আমাদের স্বার্থের প্রতি সম্মান দেখাবে। এই দ্বিপাক্ষিক বোঝাপড়াটা নিশ্চিত হয়ে গেলে যে কোনো সম্পর্ক মসৃণভাবে এগিয়ে চলে। আর এই নিয়ম শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয়, ভারতের সব প্রতিবেশী রাষ্ট্রের জন্যই সমানভাবে প্রযোজ্য। জয়শঙ্করের এই মন্তব্যের মূল বার্তাটি অত্যন্ত পরিষ্কার। ভারত তাদের জাতীয় ও কূটনৈতিক স্বার্থকে কোনোভাবেই বিসর্জন দেবে না এবং বাংলাদেশের নতুন সরকারের কাছ থেকেও সমপরিমাণ সম্মান ও নমনীয়তা আশা করছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আগামী মাসে নয়াদিল্লিতে বসতে চলেছে আন্তর্জাতিক জোট ব্রিক্স এর হাই প্রোফাইল সম্মেলন। উল্লেখ্য, বাংলাদেশ এই জোটের স্থায়ী সদস্য না হলেও বাংলাদেশের প্রধানমন্ত্রী বিমস্টেকের সভাপতি হিসেবে এই সম্মেলনের আউটরিচ সেশনে আমন্ত্রণ পেয়েছেন। শুধু ব্রিক্স সম্মেলনই নয়, একই সঙ্গে আলাদাভাবে দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফরের জন্য তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনি কি এই আমন্ত্রণে সাড়া দিয়ে ভারতে যাবেন? আন্তর্জাতিক বার্তা সংস্থা পিটিআই এর প্রতিবেদন অনুযায়ী এই সফরের ইতিবাচক ও নেতিবাচক সব সম্ভাবনা খতিয়ে দেখতে ঢাকা এবং দিল্লি ব্যাক চ্যানেল বা ঘুরপথে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে সম্পর্কের বরফ এখনো পুরোপুরি গলেনি। অন্যদিকে ঢাকার অবস্থানও বেশ কড়া। সম্প্রতি বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা বাসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির এই সফর নিয়ে সরকারের চিন্তা ভাবনা প্রকাশ করেছেন। তারেকের দিল্লি সফর নিয়ে বিভিন্ন মাধ্যমে গুঞ্জন থাকলেও হুমায়ুন কবির পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যদি সফরের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি না হয় তবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা একেবারে ক্ষীণ। উপদেষ্টা আরো দাবি করেন, সুনির্দিষ্ট জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে ঢাকা আপাতত কোনো তাড়াহুড়া করতে চাইছে না। শেখ হাসিনার রাজনৈতিক কার্যকলাপ এবং তাকে আশ্রয় দেওয়া নিয়ে তীব্র আপত্তি রয়েছে বাংলাদেশের বর্তমান সরকার ও শাসক দল বিএনপির। ঢাকার মূল ক্ষোভের কারণ হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে সেখান থেকেই বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করছেন এবং রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। গত 5ই অগস্ট দিল্লির একটি অভিজাত ক্লাব থেকে শেখ হাসিনার ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করার ঘটনায় ঢাকার ক্ষোভের আগুনে যেন ঘি পড়েছে। বাংলাদেশের দাবি, ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে এই ধরনের রাজনৈতিক তৎপরতা দুই দেশের মধ্যকার স্বাভাবিক সম্পর্কের পরিপন্থী। যদিও ভারতের বিদেশ মন্ত্রক প্রথম থেকেই এই অভিযোগ খণ্ডন করে আসছে। দিল্লির পক্ষ থেকে বারবার জানানো হয়েছে, শেখ হাসিনার ব্যক্তিগত বক্তব্য বা সাংবাদিক বৈঠকের সঙ্গে ভারত সরকারের কোনো রকম যোগাযোগ বা সম্পর্ক নেই। দুই দেশের যখন এমন বক্তব্য পাল্টা বক্তব্য চলছে, তখন নেপথ্যে আসলে কি ঘটছে? নেপথ্যে যেটি ঘটছে আমি শুরুতেই বলেছি যে বাংলাদেশে একটি শ্রেণী এবং বিদেশি শক্তিরও একটি শ্রেণী কোনোভাবেই চায় না যে প্রতিবেশীর সঙ্গে একটা চমৎকার সম্পর্ক হোক। তারাই প্রতি পদক্ষেপে পেছন থেকে টেনে ধরছে। আর ভারত বিরোধী রাজনীতি তো এখানে জারি আছেই। কিন্তু এরপরেও তারেক রহমান ভারত যাওয়ার একটা উদ্যোগী হয়েছিলেন এবং ব্রিক্সকে এড়ানোর কারণ কি আপনারা অবশ্যই জানেন। আমরা বিভিন্ন সময় আলাপ করেছি যে ব্রিক্স হচ্ছে একটি মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধী জোট। এই জোটের সম্মেলনে গিয়ে তারেক রহমান, মার্কিন আশীর্বাদ পুষ্ট সরকার প্রধান তারেক রহমান এই ভিডিওগুলো দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।